ডাঁটা এমন একটা তরকারি যার গুণাগুণ আমরা জানি না এমন লোক প্রায় নাই বললেই চলে। তো যারাই জানেন না তাদের উদ্দেশ্যে বলছি ডাঁটা কিন্তু আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য পারফেক্ট একটা তরকারি। আসসালামু আলাইকুম। জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে আমি চলে আসলাম জান্নাতুল ফেরদাউস। জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি আমি। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এখানে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হলো ডাঁটা দিয়ে কীভাবে ইলিশ মাছ দিয়ে এত মজা করে রান্না করা যায় সেই রেসিপিটি নিয়ে। আর অবশ্যই ডাঁটার জন্য ইলিশ মাছই পারফেক্ট। আর ইলিশ মাছ যখন আমরা দেখতাম ছোটোবেলায় যে আমাদের চাচা চাচিরা বা দাদা দাদিরা বাপ চাচারা সবাই যখন বাজারে যেত, তখন ইলিশ মাছ কিনলে তারা ডাঁটা তরকারিটা নিয়ে আসতো। কারণ ডাঁটা দিয়ে ইলিশ মাছ সবচাইতে মজা লাগে। আর সেটা যদি হয় পাকা রাঁধুনির হাতে, যদি রাঁধতে জানে সেরকম একটা লোকের হাতে হয়, সেটা কিন্তু খেতে অন্যরকম একটা মজা। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। যদি মনোযোগ দিয়ে দেখতে থাকেন তাহলে আপনিও হয়ে যাবেন আমার মতো এরকম পাকা রাঁধুনি। একদম ইলিশ মাছ দিয়ে ডাঁটা দিয়ে চমৎকার একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন, যেটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক সবাই খেয়ে একদম আপনার প্রশংসা করবে। তো দেখেন, এখানে আমি ডাঁটা নিয়ে নিলাম এক মুঠ, একদম তাজা গ্রামের অরিজিনাল এক মুঠ তাজা। বাজার থেকে মুঠ বিক্রি করে আমাদের এখানে। তো সেরকম এক মুঠ ডাঁটা নিয়ে সেগুলো শাকগুলো আমি আস্তে আস্তে বেছে আলাদা রাখলাম। শাকগুলো কিন্তু একদম তাজা ছিল, সেগুলো ভাজি খাওয়া যাবে। সেটা রেসিপি অবশ্যই আপনারা দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে। তো এখন এখানে আমি ডাঁটা অল্প ছিল, কিন্তু তারপর শাক বেশি ছিল, কিন্তু তারপর আমি যতটুকু ডাঁটা ছিল ততটুকুই আমি আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এই জন্য সুন্দর করে ছোটো ছোটো করে আমি কেটে নিতে আসি। যারা ডাঁটা বাছতে জানেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখলে ডাঁটা বাছাও শিখে যাবেন। তো যারাই আমার ভিডিও দেখা শুরু করছেন এখন একটা লাইক দেননি, প্লিজ একটা সুন্দর লাইক দিয়ে আপনার গঠনমূলক একটা কমেন্ট শেষ পর্যন্ত দেখে তারপর করে যাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আমার পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। তো দেখেন, ডাঁটাগুলো এক এক করে বাছতে আসি। আমি দেখা দিতেছি হাত দিয়ে যে ডাঁটাগুলো কতটা নরম। আমি ভয়েস দিছি এই ডাঁটাটা যেদিন রান্না করছি এটা খাওয়ারও 2-3 দিন পরে আমি ভয়েস দিলাম। তো আমার কাছে ডাঁটার তরকারিটা এত বেশি মজা লাগছে যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর ডাঁটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে যদি একটু ঝোল ঝোল থাকে, সেটা কিন্তু খেতে একদম অন্যরকম মজা হয়। তো দেখেন, আমি ডাঁটাগুলো সুন্দর করে বেছে নিতেছি। যে ডাঁটাগুলো একটু মনে হয় যে একটু একটু শক্ত হালকা, একটা ডাঁটাও শক্ত ছিল না, কিন্তু যা একটু মনে হয় সেটাও আমি বটি দিয়ে একদম কুড়িয়ে মোটা করে ফেলে দিতেছি। তো দেখতে থাকুন ইনশাল্লাহ। তো এখানে আমার ডাঁটা রান্না করার জন্য যা যা দরকার তা রেডি করে নিচ্ছি। তো দেখেন, এখানে ডাঁটাগুলো একদম কেটে বেছে ধুয়ে নিচ্ছি। আলু নিয়ে নিচ্ছি, আলু দেবো ডাঁটায়, কারণ ডাঁটার পরিমাণ একদম কম ছিল, যার কারণে আলু দিয়ে নেব। আর এইদিকে ইলিশ মাছ দিয়ে রান্না করব ডাঁটা। তো ইলিশ মাছটা অবশ্যই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতেই হবে। তো নিচ্ছি, তো ছোটো ইলিশ মাছ ছিল, কিন্তু তারপর একটা ডিম ছিল। পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, ধনিয়া পাতা কেটে নিচ্ছি। তো এখন চলে যাব চুলায় রান্নার জন্য। তো সবাই সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো চলে আসলাম একদম রান্নায়, মাটির চুলায়। তো মাটির চুলার রান্না কিন্তু এমনিতেই খেতে অন্যরকম একটা মজা। তো দেখেন, এখানে আমি মাটির চুলায় চলে আসছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পর আমি কিন্তু এখানে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এটাকে তলটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর আমার কড়াইতে কালি পড়লে আমার সেটা ভালো লাগে না, যার কারণে মাটির চুলা আমি কিন্তু এই কড়াইটাতেই রান্না করি। তো কেউ কিছু ভাববেন না প্লিজ, কারণ মাটির চুলায় যারাই রান্না করুক তাদের কিন্তু মাশাল্লাহ মোটামুটি অনেক কষ্ট হয়, কারণ কালির পাতিল ধুইতে। আর আমি যেহেতু গ্রামে থাকি, তো এখানে কিন্তু কাজের লোক পাওয়া যায় না, কারণ এখানে সবাই গ্রাম অঞ্চলে বলা চলে কেউ কারো কাজ করে দিবে এরকম লোক পাওয়া খুব কঠিন। শহরাঞ্চলে কাজের লোক পাওয়া যায়, গ্রামে পাওয়া যায় না। তো যাই হোক, আমি এই পাতিলটায় রান্না করি, আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না দয়া করে। তো দেখেন, এখানে মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিছি। এক এক করে মাছগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তো এক পিঠ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি মাছগুলো উল্টে দিলাম, উল্টে দিয়ে অপর পিঠটা একটু সুন্দর করে ভেজে নিব। তো আমি অপেক্ষা করতে আছি যে মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে অপেক্ষা করব আরও 2-3 মিনিট। 2-3 মিনিটে মোটামুটি ভাজা হয়ে যায়। আর অনেকে যারা আজকেই ফার্স্ট আমার ভিডিও দেখতেছেন, আপনারা হয়তো বুঝবেন না যে আপু তৈলে কেন দিল লবণ এবং হলুদ দিল, মাছে কেন দিল না।
তো আমার পুরান ভিডিও দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যে এভাবে দিলে মাছ একটুও ভাঙে না, একদম তাজা থাকে, কোনো মাছ ভাঙে না। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো একদম মানে ভাজা হয়ে যাচ্ছে। আর ইলিশ মাছ কিন্তু অত বেশি ভাজা লাগে না। তো এইদিকে দেখেন এরা কি করতে আছে, মানে আপনাদের ভাইয়া গাছ লাগাইতেছে, মরিচ গাছ আনছে, তো আমি মাটিগুলো তৈরি করে দিয়েছিলাম। এখানে মাটিগুলো অনেক কিছু দিয়ে তৈরি করা হয়েছে, সেটা ডিটেলসে না বলি। তো সেগুলোতে আপনাদের ভাইয়া মরিচ গাছ লাগাইতেছে আর যার সাথে দুষ্টামি করতেছে দেখেন একা একা এখানে উঠে গেছে। তো উঠে সে খুব আনন্দে আছে, সে খুব আনন্দ করতেছে। তো গ্রামীণ যে পরিবেশটা সেটা একটু আপনাদের দেখাই দিলাম, যে ছাদে বসে রান্না করতেছি গ্রামীণ এই পরিবেশে। তো এটা কিন্তু অন্যরকম একটা শান্তি। কিন্তু ইদানিং রোদ বেড়ে গেছে, যার কারণে ছাদে রান্না করতে কষ্ট হয়ে যায়, কারণ রোদ পড়ে না আমার চুলায়, কিন্তু তারপর যে তাপ আসে তাপের জন্যই রান্না করা যায় না, যার কারণে আমি নিচে রান্না করার চেষ্টা করি এখন। তো দেখেন এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিতেছি। আমি কিন্তু অতিরিক্ত ভাজতে যাইনি, মাছগুলো হালকা হালকা ভেজে নিয়েছি, কারণ অতিরিক্ত ভাজলে ইলিশ মাছের স্বাদ থাকে না। ইলিশ মাছ যদি পারা যায় যে না একদম কাঁচাই রান্না করা, সেটা কিন্তু আরও ভালো হয়, না ভেজে রান্না করলে সেটা আরও মজা থাকে। কিন্তু আমাদের বাসায় যেহেতু ইলিশ মাছ ভাজা চলে, তো এই জন্য আমি ভেজে নিলাম। তো দেখেন এখানে কিন্তু আমি পেঁয়াজ মরিচ কুচি দিয়ে নিলাম, তো দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো মাটির চুলা যেহেতু একটু ধোয়া আসে একটু আসে, এইভাবেই আমি রান্না করতেছি। খুব সুন্দর মাটির চুলা রান্না, আসলে অন্যরকম একটা মজা। তো দেখেন খুব সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে আমি একটু পানি দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে নিব এক এক করে। ইলিশ মাছের তরকারিতে অত বেশি মশলা লাগে না, সেটা আমি তো প্রায় ইলিশ মাছের রেসিপি দেই, তো সেটা আপনারা অবশ্যই দেখছেন যারা পুরানো বন্ধু আছেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা দেখেন না অথবা তারা জানেন না, তো তাদের উদ্দেশ্যে বলছি যে ইলিশ মাছের তরকারিতে কোনো মশলা লাগে না, এমনিতে ইলিশ মাছ মজা লাগে। তো যদি একটু রাঁধতে জানে যে যেই মশলাটাই আমরা দিই সেটা যদি একটু ভালোভাবে কষিয়ে রান্না করা হয়, তাহলে এটা খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি হলুদ দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ, আর মানে দুইবারে দিছি অর্ধেক অর্ধেক, এই জন্য 1 চামচ পরিমাণ, আর সাথে পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ দিয়ে নিছি। তো দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে কষাবো। আর এই কষানোটা কিন্তু সুন্দর হতে হবে, কারণ এই কষানোটা যদি সুন্দর না হয় তাহলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই জন্য এটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে আমি প্রথমে ডাঁটাগুলো দিয়ে নিব, তো ডাঁটাগুলো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিব। আর ডাঁটাগুলো যেহেতু নরম ছিল, অত বেশি মানে সিদ্ধতে অত বেশি সময় লাগবে না, কিন্তু তারপরে আমি প্রথমে একটু ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি আলু দিয়ে দিব। তো ডাঁটা আলু একসাথে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিব, কারণ বারবার করে বলতেছি কষানো যত ভালো হবে তরকারি তত বেশি মজা হবে। কোনো মশলা লাগবে না, কিন্তু এইভাবে কষিয়ে রান্না করলে এটা খেতে অন্যরকম একটা মজা হয়। এটা কষানো ভালো হলে তরকারি এমনিতেই খাওয়া যায়। আর এই তরকারির ঝোলটা দিয়েও আপনি অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। যার মুখে রুচি নাই সেও চলে আসবে, রুচি চলে আসবে, খেতে পারবেন। তো দেখেন এখানে আমার কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে দিয়ে বারবার করে কষিয়ে নিতেছি। তো এই যে দেখেন এখন তৈল উঠে গেছে, একদম তৈল উঠে গেছে, আমি অপেক্ষা করছি এই পর্যন্ত। তো এখানে কিন্তু মানে ডাঁটাগুলো মোটামুটি সিদ্ধ, মাশাআল্লাহ ভালো সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসেই আমি পানি দিলাম, কারণ কষানোতেই এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব এটা জাল হওয়া পর্যন্ত। তো এখানে পানিটা কিন্তু একটু বেশি, মানে বেশি বলতে ডাঁটায় কিন্তু অত বেশি পানি লাগে না, পরিমাণ মতো পানি দিলেই হয়, কারণ এটার যে ঝোলটা এই ঝোলটা কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। তো যেহেতু আমি 80% সিদ্ধ করে ফেলেছি কষানোতে, তো এখন আমি ঝোলটা দিচ্ছি শুধু যে ঝোলটা রাখবো সেই পরিমাণ ঝোল। তো এখন এটা ভালো করে জাল দিয়ে মাছ দিয়ে আমি ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট জাল দেবো। তো এই 5 মিনিট জাল দিলে এটা কিন্তু একদম পারফেক্ট একটা রান্না হয়ে যাবে। আর আমার কাছে যেহেতু ডাঁটা তরকারি মানে এটা আমরা খাই বিশেষ করে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বাড়ানোর জন্য, যার কারণে এটা একটু ঝোল ঝোল রাখলেই ভালো লাগে। আর অবশেষে কিন্তু ডাঁটার উপকারিতাও বলে দিব। তো ডাঁটা কিন্তু এমন একটা তরকারি যে এটার স্বাদ কিন্তু আসলে অতুলনীয়। এটা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন, বিভিন্ন ধরনের কাজে আমাদের আসে শরীরের জন্য। তো সেজন্য অবশ্যই ডাঁটা খাওয়ার চেষ্টা করবেন, একটু ঝোল ঝোল খেলে এটা খুব বেশি ভালো। তো যারাই আমার নতুন বন্ধু আছেন আমার ভিডিওটি এ পর্যন্ত কন্টিনিউ করছেন, এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিবেন, আর পুরান বন্ধুরা তো অবশ্যই দিবেন। এবং যারা নতুন বন্ধু আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ জান্নাত স্বপ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।
দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটি চলে যায় আর আপনারা নিত্য নতুন রেসিপি পেতে পারেন। এরকম সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশের সুন্দর ভিডিও সেটা যারা যারা দেখতে চান অবশ্যই কমেন্টে গঠনমূলক একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। তো দেখেন আমার এখানে ডাঁটার তরকারিটা কিন্তু পারফেক্ট লুক চলে আসছে। এটা কিন্তু দেখতে অন্যরকম একটা মানে চোখে অন্যরকম একটা লোভনীয় মনে হচ্ছে। তো খুবই সুন্দর। আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ ডাঁটার তরকারিটা ঝোল ঝোল খেতে আমার কাছে ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।